নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কালকে আমরা যে প্যানেল করেছিলাম, যে হাল্লাবোল করেছিলাম, তাতে আমরা খুব পরিষ্কার মুর্শিদাবাদের ঘটনার বিভিন্ন দিক উল্লেখ করে বিভিন্ন জনের বক্তব্য এবং হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের অবস্থা দেখে আমরা এটা স্পষ্ট হয়েছিলাম যে মুর্শিদাবাদের ঘটনায় গুলি চলেছে। কালকের প্যানেলের পর আজ আরো প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত গুলি কারা চালিয়েছে, কার বন্দুক থেকে গুলি চললো সেটা এখনো পরিষ্কার হলো না। আর এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আজকে ইমাম এবং মুয়াজ্জিমদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা করলেন। সেখানে তিনি বললেন যেটা প্রি প্ল্যান গন্ডগোল। শুধু প্রি প্ল্যান বললেন না, স্বরাষ্ট্র মন্ত্রক এবং অমিত শাহকে টার্গেট করে বললেন যে এটা তাদেরই একটা পরিকল্পিত একটা প্ল্যান, প্রি প্ল্যান। অর্থাৎ এখানে খুব স্বাভাবিকভাবে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দ্বিতীয়ত এটাও তিনি প্রশ্ন তুলেছেন যে যদি বহিরাগতরা আসে বাইরে থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা যদি আসে, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টকে উদ্ধৃত করে তিনি বলছেন যে তাহলে বহিরাগতদের ঢুকতে দিল কে? বিজেপি কি তাহলে দায় ছেড়ে ফেলতে পারে? অর্থাৎ পরিষ্কার সেই কুণাল ঘোষের 13 তারিখের বাইট যে কেন্দ্র করাচ্ছে সব, কেন্দ্র সরকার করাচ্ছে সব, বিজেপি করাচ্ছে সব। সেই বক্তব্যে আরো আরেকবার আজকে শিলমোহর এবং প্রশ্ন তুললেন বিএসএফ এর পজিটিভ রেসপন্সিবিলিটি নিয়ে। তাদের কি ভূমিকা ছিল? পোশাক পরে অনেকে গুলি চালাচ্ছে। আমি গতকাল বলেছিলাম, গতকাল আমরা আলোচনা করেছিলাম যে বিএসএফ এর মতন পোশাক পরা সাধারণ মানুষ বলছেন তারা বিএসএফ হতে পারেন না, কিন্তু অনেকে দাবি করছেন যে বিএসএফ এই ঘটনায় কোনোভাবে যুক্ত। এটা বাস্তব যে ওই এলাকায় যখন অশান্তির নিয়ন্ত্রণের মাত্রা ছাড়িয়ে যায় তখন ডিএমকে বিএসএফ ডাকতে হয়। তাহলে আজ আবার বিএসএফ এর বিরুদ্ধে কেন অভিযোগ? স্থানীয় মানুষ বলছেন যে বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনী আসার জন্য খানিকটা স্বস্তিতে রয়েছেন তারা। ঠিক যখন এই পরিস্থিতি বাস্তবতা খুঁজতে আমরা আজকের প্যানেলে নামবো, কারা গুলি চালালো আর দায় কার, ঠিক তখন আজকের ঘটনা কিছুক্ষণ আগে সন্ত সমাজ এবং ঘর ছাড়াদের একটা অংশ, তাদের বেশ কয়েকটি পরিবারকে নিয়ে বিজেপি নেতারা আজকে রাজ্য গোয়েন্দা দপ্তরের সদর দপ্তর ভবানী ভবনে যান এবং সেখানে তারা দেখা করবার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। পরবর্তীকালে তারা দেখা করতে পারেন, কিন্তু একদম প্রথমে এখানে এই ঘটনা পুরোপুরি প্রি প্ল্যান, এই জায়গায় আলোচনা করব। আমি পরিচয় করে দেবো যারা আজকের আমাদের সঙ্গে প্যানেলে রয়েছেন। ফাল্গুনী পাত্র বিজেপি মুখপাত্র হিসেবে আমাদের সঙ্গে আছেন। তৃণমূল নেতা সৌরভপ্রিয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি এই স্টুডিওতে পাচ্ছি আজকে পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক। স্বাগত জানাবো মাসুম সাহেবকে আজকের অনুষ্ঠানে। অন্যদিকে ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন। একদম প্রথমেই শোনাবো অমিত শাহ এবং স্বরাষ্ট্র দপ্তর বা কেন্দ্র সরকারকে আক্রমণ আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने का बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন এবং ইটস এ প্রি প্ল্যান কমিউনাল রাইটস ইফ আই সে সো। আমি প্রথম ফাল্গুনীদির কাছে যাব। ফাল্গুনীদি, এই যে কাকে হামাগুড়ি দিতে হবে বা কাকে গোড়াগড়ি দিতে হবে আমি সেই প্রসঙ্গে আসছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি বহিরাগতদের হাত থাকে, যদি বাংলাদেশিদের হাত থাকে, তাহলে একেবারে প্রথম প্রশ্ন আপনাদের দিকে যায় যে সেখানে বর্ডার সিকিউরিটি গার্ড বা বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের ভূমিকা নিয়ে। যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, সেখানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স কাজ করে। আমি গতকাল অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম, তাহলে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের কি ইনপুট ছিল নাকি তারা ইনপুট দেয়নি? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, বিএসএফ দায় ঝাড়বে কি করে? দেখুন, আমি প্রথমেই বলি যে ঘটনা ঘটেছে ওখানে, প্রথমত সারা মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, ধুলিয়ান, মোথাবাড়ি, যেখানে যেখানে ঘটনা ঘটেছে,
এখানে আমি বলি আগাম ইন্টেলিজেন্সের যে খবর আমাদের পশ্চিমবঙ্গের যে পুলিশ তাদের কাছে কোথায় ছিল? এটা প্রথম যে ঘটনা ঘটে গেল। দ্বিতীয়ত বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রি প্ল্যান। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রি প্ল্যান বলেছেন, ঠিক বলেছেন, কারণ চাকরি প্রার্থীরা যখন আন্দোলন করছে সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি প্রি প্ল্যান করে এইটাকে তৈরি করলেন যে ওয়াকআপ বোর্ড নিয়ে তোমরা আন্দোলনে নামো। প্রি প্ল্যান, মমতা ব্যানার্জির প্রি প্ল্যান। উনি ঠিক বলেছেন, কারণ উনি এটা জানেন যে চাকরি প্রার্থীদের যেভাবে মাস্টারমশাইদের চাকরি গেছে, তারা যেভাবে আন্দোলন করেছে এবং তারপরে যেভাবে লাঠিপেটা করেছে, বাংলার মানুষ এটাকে ভালোভাবে নেয়নি এবং তিনি প্রত্যেককে প্রতারণা করেছেন। সেই জন্য তিনি ইমিডিয়েটলি সেই দৃষ্টি ঘোরাবার জন্য এই ওয়াকআপ বোর্ড নিয়ে তিনি এই মুর্শিদাবাদ এবং এই দুধেলগাইদের তিনি নামতে বলেছেন যে তোমরা এবারে নামো, এটাই হচ্ছে ঠিক সময়। এবং নামিয়ে তিনি পুরো দৃষ্টিটাকে উল্টো দিকে ঘোরাতে চেয়েছেন। উনার ইন্টেলিজেন্স কোথায়? এখানে যে ডিএম আছে তিনি ডাকছেন বিএসএফকে, কিছুতেই শান্ত করতে পারছে না মুর্শিদাবাদ। ঘরে ভেতরে ভেতরে ঢুকে গিয়ে আজকে হিন্দুদের মারছে। আজকে 6 দিনের বাচ্চা নিয়ে তারা তাদের জায়গা থেকে আজকে মালদায় চলে যেতে বাধ্য হচ্ছে। নৌকা করে একের পর এক প্রায় 700-র অধিক সেই জায়গা থেকে চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে? এটা কারা করছে? এরা কি পশ্চিমবঙ্গেরই মানুষ নাকি তারা বহিরাগত কেউ, বাংলাদেশ থেকে আসা কেউ? দেখুন, কারণ আপনাদের দলনেতা একাধিক জঙ্গি সংগঠনের নাম বলেছেন, তার মধ্যে আনসারুল্লাহ বাংলা সহ একাধিক। আনসারুল্লাহ বাংলাকে তো অনেক আগেই এবং এদেরকে অনেক আগেই মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন। কেন 50 কিমির মধ্যে বিএসএফকে কাজ করতে উনি দিচ্ছেন না? তার কারণ এদেরকে উনি ঢুকিয়ে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি উনি চেঞ্জ করে দিচ্ছেন। কদিন আগেও আপনারা জানেন যে আমরা ওইখানে প্রধানকে পেয়েছিলাম, যিনি সেখানে প্রধান ছিলেন এবং আজকে কোর্টে যাওয়ার পরে তার সেই পদ খারিজ হয় এবং তিনি যে বাংলাদেশ থেকে এসছেন, তারপরে ভোটে লড়েছেন, তারপরে সেখানে তিনি প্রধান হয়েছেন। সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন কে করেছে সেটা প্রধান। নিশ্চয়ই তিনি তৃণমূলের সরকারি দলের প্রধান ছিলেন, নিশ্চয়ই বিজেপি করেনি, নিশ্চয়ই সিপিএম করেনি, নিশ্চয়ই কংগ্রেস করেনি। তাহলে কেন মমতা ব্যানার্জি জানতেন না তিনি পুলিশ মন্ত্রী? কে চেষ্টা করছে? উনার যে বিভিন্ন নেতৃত্ব রয়েছে তারা বলছে আপনারা আসুন, আপনাদের কোনো চিন্তা নেই বাংলাদেশ থেকে যারা এসেছে। কিন্তু এখানে একটা সংশয় আছে দিদি, সেটা হচ্ছে যে ওই এলাকার মানে একজন সাংসদ খলিলুর রহমান এবং এলাকার বিধায়ক, তাদের গাড়ি ভাঙচুর করা হলো, পার্টি অফিসের সামনে তার বাড়ির সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তার গাড়ি তছনছ করে দেওয়া হলো। তার মানে তো তৃণমূল সাংসদ এবং বিধায়ক যখন আক্রান্ত হচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে তাহলে এরা তৃণমূলের লোক তো নয়। মানে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দিয়েছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দিয়ে তিনি কি বলবেন যে আমার সাংসদ আর বিধায়ককে আক্রমণ করো? দেখুন, মমতা ব্যানার্জি নাটক কবিতা ভালো লিখতে পারেন, যেটা তিনি জানতেন না মানুষ। তিনি ভালো মিথ্যে বলতে পারেন, তিনি ভালো চুরি করতে পারেন, সেটাও মানুষ দেখে নিয়েছে। নিশ্চয়ই তার এই মদতেই এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে ওয়াকআপ বোর্ড নিয়ে এত আন্দোলন কিসের জন্য তৈরি হলো? সেখানে তার মন্ত্রিসভা, তার বিধায়ক, তার এমপি, তার পুলিশ মন্ত্রী তিনি, প্রশাসন তার, ডিএম তার, সবই তো তার। তিনি কেন সেটাকে কন্ট্রোল করতে পারছেন না? কারণ তিনি চাইছেন এটা হোক। কেবলমাত্র হিন্দুদের উপর এখানে আরেকটা সংশয়, প্রায় মুর্শিদাবাদে 66% ওপর হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এখন সেখানে কেন্দ্র সরকার যখন কোনো একটা আইন প্রণয়ন করছে, এবার কেন্দ্রের ইন্টেলিজেন্স ইনপুট থেকে তো এটা বোঝা উচিত ছিল হয়তো কেন্দ্র সরকারের, যে কোথায় কোথায় এই ধরনের অশান্তির আগুন লাগতে পারে। দেখুন, কেন্দ্র সরকারের থেকে যেরকম ইনপুট থাকার কথা, সেরকম রাজ্য সরকারের থেকেও ইনপুট থাকার কথা। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এই আইন হয়েছে, কোথাও এরকম হয়নি যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। তাহলে শুধু কি পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটে? আর যদি শুধু পশ্চিমবঙ্গেই ঘটে, তার জন্য দায়ী কে থাকে? কেন অন্যান্য রাজ্যে এরকম ধরনের ঘটনা ঘটলো না? দেখুন, আপনি আজকে সিএ নিয়ে যখন হয়েছে, এরকম একের পর এক ট্রেন বাস জ্বালানো, এরকম খুন করে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, আবার এই নুপুর শর্মাকে নিয়ে যখন ঘটনা ঘটেছিল, ঠিক সেম জিনিস এই রাজ্যে ঘটেছিল। কোথাও তো ঘটে না এরকম, এখানেই কেন ঘটে? এই যে পুলিশের যে জিপ এরম আগুন জ্বলছে, এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এরম যদি আমি দেখে থাকতাম তাহলে আমি একদম কপালে গুলি করতাম। এটাকে তো খুঁজেই পাচ্ছি না আমরা, কোথায় গেলেন তিনি? একদমই তাই, যে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং আজকে ফাল্গুনীদি যে প্রশ্ন তুলছেন একজন বিজেপি নেত্রী হয়ে, এলাকার মানুষের বক্তব্য আমরা গতকাল শুনিয়েছিলাম, তারাও কিন্তু ওই সময়, ওই দিন ঘটনার সময় তারা পুলিশের দেখা পাননি। শামসেরগঞ্জ থানা হোক বা পার্শ্ববর্তী এলাকায় পুলিশ তারা পাননি। এমনকি তৃণমূলের প্রাক্তন যিনি এলাকার যে কাউন্সিলর, তিনিও এই একই কথা বলেছেন, পুলিশ যেতে পারেনি।
মানুষ বলছেন যে সেন্ট্রাল ফোর্স এবং বিএসএফ আসার পর শান্তি ফিরছে এবং এখন স্বাভাবিকভাবে ছন্দে ফিরে আসছে। আমি সেই জায়গাটা আলোচনা করব, কিন্তু এই যে কারা গুলি চালালো এখনো পর্যন্ত না স্পষ্ট করতে পেরেছে বিএসএফ, এখনো পর্যন্ত না স্পষ্ট করতে পেরেছে সিআরপিএফ যে গুলি চালিয়েছে এরকম একজনকে আইডেন্টিফাই করা হয়েছে, রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, হয়নি। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গতকাল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের দুজন খুনিকে তারা গ্রেপ্তার করেছে, কিন্তু গুলি চালাচ্ছিল কারা যাতে আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সেটা এখনো পর্যন্ত বার করা যায়নি। গুলি লেগে একজন এর মৃত্যু হয়েছে এই ঘটনায়। ঠিক সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্র দপ্তরের দিকে টার্গেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরতিতে যাব, যেতে যেতে মমতা কি বলেছেন বিএসএফ কে টার্গেট করে একবার শোনাবো। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। তো আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है। क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं? आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई भेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है, हिंदू का है और कोई धर्म का नहीं है? और आमी किन्तु खुजे बेर करबो बॉर्डर एरियाয় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে ৫,০০০-৬,০০০ টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। শুধুমাত্র কেন্দ্রের দোষ নয়, অমিত শাহের দোষ নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের দোষ নয়, পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা সৌরভদা মমতা ব্যানার্জি উল্লেখ করছেন, যে সেটা হচ্ছে বিএসএফ ওই এলাকার ছেলে মেয়েদের হাতে বা ছেলেদের হাতে, কম বয়সীদের হাতে ৪-৫ হাজার টাকা করে ধরিয়ে দিয়ে পাথর ছুটতে বলছে। মানে শুধু পাথর নয়, তারা আগুন লাগালো এবং তারাই কি গুলি চালালো? মানে তো ভয়াবহ অভিযোগ। মানে এই অভিযোগের নিশ্চয়ই সারবত্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে বা ক্লিয়ার কন্টেন্ট আছে যে বিএসএফ এরকম বলেছে। উনি বলছেন যে আরো তদন্তের প্রয়োজন, কিন্তু মন্তব্যটা তো উনি করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কোনো একটা কথা বলছেন, সেই বিষয়টাকে আমাদের একটুখানি নিশ্চয়ই ওজন নিয়েই দেখতে হবে। সেটা নিশ্চয়ই ভ্যালু আছে। যেমন ওখানে পুলিশের কাছে অনেকে অভিযোগ করেছে, আমার কাছে প্রচুর এরকম ওখানকার পাবলিকের বয়ান আমরা দেখাতে পারি, যে ওরা দেখতে পেয়েছে বিএসএফ হাওয়াই চটি পরে লাঠিচার্জ করছে বা ঘরে ঢুকে পড়ছে। তা আমরা যেমন নন্দীগ্রামে আমি বলছি না, হাওয়াই চটি পরে যেমন আমরা নন্দীগ্রামে দেখেছি, তেমনি ওরাও হাওয়াই চটি পরা বিএসএফকে দেখেছে। এখন বিষয় সবটাই তদন্তাধীন বিষয়, তদন্ত অবশ্যই করতে হবে। আর হাওয়াই চটি পরে এরা কারা? এইটাই তো কথা। আমি তো বলছি না যে এই বিষয়টা আজকেই সবকিছু হয়ে গেল, সব তদন্ত বেরিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দেননি যে সব মিটে গেল, তদন্ত শেষ, এবার সব চুপচাপ বসিয়ান বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে তদন্ত হবে, যারা যারা এই কাজ করছে। মানে হাওয়াই চটি পরে কিছু লোক বিএসএফ এর পোশাক পরে ঘরে ঘরে ঢুকে আগুন লাগাচ্ছে, আর আপনাদের মানে এই রাজ্যের পুলিশ যাদের উপরে আমার আপনার ফাল্গুনীতে সবার ভরসা, তারা কি দেখছে? না, আমি একটা কথা বলছি, কোন ব্র্যান্ডের হাওয়াই চটি? তাই না, সেটা কথা না। কথা হচ্ছে যে বিএসএফ যে কিছু মানে করে না বা কি করছে, বা বিএসএফই এটা করেছে নাকি, আমি এটা বলছি না। তো আমি বলছি যে বিএসএফ এর পোশাক পরে যে যারা এই ধরনের কাজ, ওখানকার মানুষ বলছে, এটা তো আপনাদের স্টেট ইস্যু দাদা। আমি ওটাই বলছি। কে বার করবে? আমাকে একদম বার করা হবে তো। যেমন আপনাদের কাছে মোবাইলে ছবি আছে, শেষ করতে দাও, আমি শেষ করতে দাও। আমাকে এইটা বলুন যে এদেরকে গ্রেফতার করবে কে? এরা তো সামাজিক শত্রু। আজকে যেদিনকে যাদেরকে খুন করা হয়েছে, সেই খুনিদেরকে গ্রেফতার তো আমাদের বাংলার পুলিশই করেছে। তা নিশ্চয়ই এটাও বেরোবে খুনিদেরকে গ্রেফতার। আমার শব্দটা আপনি মিস ইন্টারপ্রেট করছেন। কি মিস ইন্টারপ্রেট করছি? সেদিন দাস পরিবারের যে ঘটনা ঘটে, তাতে প্রায় কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন, যারা পুলিশ দুজনকে মাত্র গ্রেফতার করেছে। পুলিশের স্পেশাল টাস্ক তাদের থেকেই বেরোবে। নিশ্চয়ই পুলিশ বুঝে শুনেই গ্রেফতার করেছে। এই তো না যে অবুঝের মতন কাউকে গ্রেফতার করে নিয়েছে। তোমাকেও গ্রেফতার করেনি, আমি গতকাল তার জন্য গ্রেফতার করে কৃতিত্ব দিয়েছি। এবার বলছি প্রশংসাযোগ্য। এবার আমি বলি যে আমি বারবার একটা কথা বলছি, যে আমরা চ্যানেলে বসে এমন কোনো কথা বলবো না যেটাই মুর্শিদাবাদের পরিস্থিতি এখন উত্তপ্ত হয়। কিন্তু কথা হচ্ছে যে যখন প্রশ্নগুলো উঠছে, আমি বলছি না বলছি, আর ওই বিএসএফ যখন এলাকা ডমিনেশনে যাবে, তারা যদি কোনো অ্যাটাকের সামনে পড়ে, সে দেখতে হবে। না, সে দেখতে হবে যে যদি আজকে যেমন অর্জুন সিং একটা মন্তব্য করেছিল
সবাই এটা নিশ্চয়ই শুনেছেন, কানে কারোর কালা নাই, আর এখন সব দেখা যায়। অর্জুন সিং বলেছিলেন যে আমি ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে সব ছেলে ঢোকাবো, লোক ঢোকাবো, ওদেরকে ঠান্ডা করে দেবো, হিন্দু বাঙালি ঢোকাবো। এবার ওই হিন্দুদেরকে এরকমও সব শোনা যাচ্ছে, হিন্দুদেরকে ফেস টুপি পরিয়ে দেওয়া হয়েছে। ওই অর্জুন সিং এর যে গুন্ডারা, তারা ফেস টুপি পরে মুসলিম সেজে তারা যে অন্যায় করেনি বা তারা যে আক্রমণ করেনি তার কি প্রমাণ আছে? আর অর্জুন সিং তো অ্যারেস্ট করা উচিত এই কথা বলার জন্য। 2 নম্বর কথা, আরো উস্কানিমূলক যে বক্তব্যগুলো, আমাকে বলতে দাও না, একটু বলতে দাও, আমি এই শুনিয়ে বলছি। শুভেন্দু অধিকারী কি বলেছে? আমি মুসলিমদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেবো, আমি হচ্ছে মুসলিমদের বিধায়ক, আমি হিন্দুদের বিধায়ক নই, আমি হিন্দুদের বিধায়ক নই। তার মানে হচ্ছে আমি হিন্দুদের বিধায়ক, মুসলিমদের বিধায়ক নই। তার মানে আজকে যা যা কাণ্ডগুলো ঘটছে এর পেছনে শুভেন্দু অধিকারীর মাথা আছে নাকি? এটা তো অবশ্যই দেখতে হবে। শুভেন্দুকে অ্যারেস্ট করা উচিত। সুকান্ত মজুমদার, দাঁড়াও, সুকান্ত মজুমদার একটা টুইট করলো, একটা রাজ্য সভাপতি, একটা ভদ্রলোক, একজন অধ্যাপক, আমি রেসপেক্ট করি ওনাকে, ওনার মতন একজন মানুষ শুভেন্দুর ছোঁয়া পেয়ে উনি কি করলো, একটা ফেক কতগুলো ছবি দিয়ে দিল, ফেক খবর দেওয়া শুরু করলো। এক মিনিট, তাহলে উনি ডিলিট করলো কেন? ডিলিট করে দিল। আমার কথা হচ্ছে, এই যে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে সুকান্ত মজুমদারের মতন একটা ভদ্রলোক এই যে আজকে গরুর চোনা খেয়ে যে কাজকর্ম করছে, এবং হিন্দু মুসলমানের মধ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্প্রীতির অভাব ঘটাচ্ছে এই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এর মতো লোকরা, আমি বলবো যে এদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে। মানুষ তার সামনে যখন ভোট আসবে, মানুষ সেখানে প্রমাণ করে দেবে যে কে মানুষের পাশে দাঁড়িয়েছে, কে নেই। আমাদের তৃণমূলের লোকরা মার খাচ্ছে, আমার তৃণমূলের লোকরা মার খাচ্ছে, এমপি এমএলএরা মার খাচ্ছে। এইসব অর্জুন সিং কে ধরে আগে জেলের মধ্যে ঢুকিয়ে রুলের বাটি দিয়ে পেটানো উচিত। কিন্তু আমার প্রশ্ন, এই অর্জুন সিং কে গ্রেফতার করবে কে? যদি শুভেন্দু অধিকারী অপরাধ করেন, যদি অর্জুন সিং অপরাধ করেন, তাদেরকে গ্রেফতার কে করবে? প্রবলেমটা হচ্ছে হাইকোর্ট যদি এখন শুভেন্দু আর অর্জুন সিংকে বারবার করে ওই রক্ষা কবচ দিতে থাকে, তাই তো খুব মুশকিল। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা বিচারালয়কে কিনে নেয়, তাই তো খুব মুশকিল হয়ে যাবে। নেই সৌরভ, খুব মুশকিল হয়ে যাবে। অনেক কিছুতেই রক্ষা কবচ না, অনেক বিচারক আজকে বিক্রি হয়ে যাচ্ছে। আজকে আমাদের প্যানেলে কোনো কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ নেই। গতকাল যেরকম চন্দনদা ছিলেন, আজকে নেই। কিন্তু তবুও এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর একটি বক্তব্য আমার মনে হচ্ছে এই মুহূর্তে শোনানোর প্রয়োজন রয়েছে। একবার দ্রুত শুনে নেব এই বিএসএফ ইস্যুতে অধীর বাবু কি বলেছেন, শুনুন। আষাঢ়ে গল্প অনেক কিছু হবে, আর তৃণমূলেই আষাঢ়ে গল্প করতে অভ্যস্ত। বিএসএফ কে ডাকতে গেছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার, পশ্চিমবঙ্গের সরকার ডেকেছে বিএসএফ কে। বিএসএফ তো জেসে নিমন্ত্রণ নিতে আসেনি, হুঁকে যখন পড়ে তখন বিএসএফ কে ডেকেছো। এবার যখন তোমরা বিপদে পড়ে তখন বিএসএফ এখানে দোষ চাপাচ্ছ, এটা তো ঠিক না। আমি বিএসএফ এর পক্ষে বিপক্ষ নয়, বিএসএফ এ সব জাতের লোক আছে, বিএসএফ এ হিন্দু আছে, মুসলমান আছে, সব আছে ভাই। এসব ফালতু কথা বললে হবে না। এটা কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মানে সব বিজেপির বাহিনী নয় না। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে নিজেদের অক্ষমতাকে, নিষ্কর্মণতাকে, নিজেদের অযোগ্যতাকে ঢাকার চেষ্টা যেন না করা হয়। বিএসএফকে ডেকেছে তোমরা, সরকার ডেকেছে, পশ্চিমবঙ্গ সরকার ডেকেছে। প্রশাসন যদি না ডেকে তাহলে বিএসএফ এর ক্ষমতা নাই, বর্ডার ছেড়ে আপনার এলাকায় আসতে পারে। বাজে কথা এগুলো, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই করে করে। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দাও। মাসুম সাহেব, মাসুম আক্তার সাহেব, এই ঘটনা না ওনাদের বলা না, আমি পরে নেব। মুড়ি বিক্রেতাকে তোমাদের এই বক্তব্যের দরকার ছিল, ও তো মুড়ি বেচে, আমি পরে তো মুড়ি বিক্রি করছি, মুড়ি বিক্রেতার বক্তব্য কেন শুনলে বুঝলাম। আমি মাসুম সাহেবের কাছে যাব। এই যে ঘটনাটা ঘটলো, একটা মিনিট, এই যে ঘটনাটা ঘটলো এবং তারপরে এখনো পর্যন্ত প্রকৃত দোষীকে খোঁজবার জন্য সবাই চালনি নিয়ে নেমে পড়েছেন। অন্যদিকে রাজনীতি হচ্ছে দেদার। আমার কথা হচ্ছে যে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে কোনো একটা অংশ সমাজের তার অনিয়ন্ত্রিত, এবং এই ক্ষেত্রে আমি দুই পক্ষের ভূমিকা বলবো। এক হচ্ছে কেন্দ্র সরকারের ভূমিকা, এক হচ্ছে রাজ্য সরকার। যেহেতু দুজনেই প্রতিনিধির বলা হয়ে গেছে, এখানে দুজনের ইন্টেলিজেন্স রয়েছে, কিন্তু কেউ বুঝতে পারলো না। একেবারে চূড়ান্ত বিপাকের মধ্যে পড়লেন অনেক মানুষ, যারা ঘর ছাড়া হলেন, বাড়ি ছাড়া হলেন, সম্পত্তি ছাড়া হলেন। সিদ্ধিদাতা গণেশের পুজোর দিন তাদের শুধুমাত্র হাহাকার কান্না ছাড়ার কিছু দেখতে পারলাম না আমরা। বুঝতে পারলো না নয়, বুঝতে চাইলো না, বুঝতে চায় না। আমি অবাক হয়ে যাচ্ছি, দেশটা কোন দিকে যাচ্ছে। রাজ্য সরকার নিজেই বিএসএফ চেয়েছে, ডিএম চেয়েছে। না হলে কি বিএসএফ আসতে পারে? আমাকে আগে সেটাও ক্লিয়ার করতে হবে। শুভেন্দু অধিকারীরা হাইকোর্টে গেছে, কোর্ট বলেছে আরো বিএসএফ দাও, না কেন্দ্রীয় বাহিনী দাও, কেন্দ্রীয় বাহিনী দাও। আর শামসেরগঞ্জের জনগণের আমি ইন্টারভিউ দেখছিলাম টিভিতে,
তারা চিৎকার করে বলছে বিএসএফ না থাকলে সব মরে যেতাম, বেঁচে গেছি আমরা। আমি 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 বিএসএফ মধ্যে বাঁচিয়ে আমি দিয়েছে। সন্দীপনকে বলবো যে বিএসএফ এর ভূমিকা নিয়ে আমরা গতকাল সাধারণ মানুষের যে বাইট নিয়েছিলাম সেটা একটু রাখতে মাসুম সাহেব বলুক, আমি দেখিয়ে দেবো তারপরে। তো বিএসএফ যাওয়াতে যারা বেঁচে গেল এবং যারা এখনো বলছে বিএসএফ না থাকলে আমরা মরে যাবো, বিএসএফ চলে গেলে কি হবে বলছে না, আমি বুঝলাম না তাদেরকে ভিলেন বানানো খুব দরকার ছিল, মানে মানে আরো কিছু মনিটর দরকার ছিল নাকি? এই দুটো মরেছে, বেশি করে মরলে অঙ্ক মিলছে না, বেশি করে মরলো না, সারাক্ষণ দাঙ্গা দাঙ্গা কাকে বলে, দাঙ্গা হয়েছে নাকি ওখানে? দাঙ্গা দুতরফে হয়, এখানে দুতরফে কিছু হয়নি, একতরফে হয়েছে যাচ্ছে, দাঙ্গাই নয় এটা। আমি বুঝতে পারছি না প্রকৃত অপরাধী কারা। অমিত শাহ, অমিত শাহকে কালিদাস বলতে পারে, কালিদাস মানে বুদ্ধিমান মানুষ, মানে অমিত শাহ না বিএসএফ না স্বরাষ্ট্র দপ্তর না আমি কি? বুঝতে পারলাম না। মানে মাননীয় আজকে একটা সভায় ছিলেন, আমি 3-4 দিন ধরে বলছি সভাটা কেন করছে, কাদের জন্য করছে, কি জন্য করছে, কার টাকায় করছে। সেখানে দেখলাম এই টোটাল যে সিনারিও পশ্চিমবঙ্গে হচ্ছে সবটার জন্য পাপি হচ্ছে বিজেপি, আর ঈশা খান চৌধুরী পাপি, সে এমপি। মানে পশ্চিমবঙ্গের লয়ারটা, বিশেষ করে মালদার ওই অঞ্চলের লয়ার অর্ডার দেখা দেয় তো ঈশা খান চৌধুরী, তিনি ওখানকার সর্বেসর্বা, সমস্ত পুলিশ তার কন্ট্রোলে থাকবে, তিনি সব করেন, ঈশা খান দায়ী। আর হচ্ছে ভাঙড়ে আইএসএফ দায়ী, ঠিক কথা, আইএসএফের ভাঙড়ে আইএসএফ দায়ী হতো না। দিদি এত তাকে প্রেরণা দিয়ে দিয়েছে, 1/2 ঘন্টার জন্য ডেকে এত ভালোবাসা দিয়ে দিয়েছে, সে দেখছে আমাকে তো সিদ্দিকুল্লাহ হতে হবে, ব্যাপারটা এইটা। সিদ্দিকুল্লাহ যে মহান কাজ করেছে, উফ, গেরুয়াকে নামিয়ে দিয়েছে, দিদি আবার ব্যালেন্স করেছে। আজকে ইমাম মৌলানাদের সবাই কাজী মাসুয়ার স্থান পাইনি, গেরুয়ার স্থান পেয়েছে, এটা বুঝতে হবে খুব। আমি বুঝতে পারছি না ঠিক চাইছেটা কি। না আজকে বৌদ্ধ মুসলিম হিন্দু সবাইকে আমি সব ফেলে দিন, গেরুয়াটা ধরুন। হ্যাঁ গেরুয়া, গেরুয়াটা পতাকা তো, ওটা তো নামিয়েছে না, কলকাতাকে টাইট করতে গিয়ে শামসেরগঞ্জকে টাইট করেছে, গ্রেপ্তারটা কি হওয়ার কথা? আচ্ছা বলুন তো, এই যে ঘটনাগুলো ঘটছে কে করছে এগুলো? যারা করছে তাদের একটা অংশ হচ্ছে ইমাম মৌলানা, আর কিছু রাজনৈতিক বেরিয়া, আর কিছু মুসলিম আইনজীবী, আইন পেশার জন্য। খোঁজ নিয়ে দেখুন কারা করছে এটা, প্রত্যেকের ভেস্টেড ইন্টারেস্ট আছে, বিদেশি টাকা আসছে কিনা দেখতে হবে। মসজিদের মধ্যে বসে নামাজের খুতবা পড়তে গিয়ে বলা হচ্ছে তরুণদেরকে, সত্য কথা কাজী মাসুদ একটা অন্য ভাই বলে, পরে রাজ্য টুকলি করে, ওই টুকলি করতে বলছে গোটা রাজ্যকে, চ্যালেঞ্জ করে বলছে গোটা রাজ্যকে। অসচেতন তরুণকে যারা বলছে জান কুরবান, তাদের বলছে তোমরা কে কে মরবে, জান দেবে বলো। যদি বলে মসজিদ বোধ আপনি দেখেছেন, হ্যাঁ মসজিদ ছেড়ে দিন। আপনি 20 ডিসেম্বর 2024 তোহা সিদ্দিকীর নেতৃত্বে রাসপুরি রোডে যে সভা হয়েছে, কয়েক হাজার লোকের সভা, সেখানে জনৈক ইমাম মৌলানারা যারা অশান্তি ফেলাচ্ছে, ছড়িয়ে দিচ্ছে যারা, তাদের নিয়ে বৈঠক করেছে। সেখানে বলছে তোমরা যারা তরুণ হাত তোলো, কারা কারা জান দেবে, ওয়াকাবের জন্য জান দেবে। সুপ্রিম কোর্টে যাবে না, বিধানসভায় যাবে না, ওয়াকাবের জন্য জান দেবে। বলছে কি, ওরে তোদের মসজিদ নিয়ে নেবে রে, তোদের কবরস্থান নিয়ে নেবে রে। বলে মুসলমানের কবরস্থান আর মসজিদ দু জায়গায় থাকে। কত বড় নির্বোধ! এই অ্যামেন্ডমেন্ট বিলে উল্টো বলা হয়েছে। একটু জানার চেষ্টা, একটু যদি এই আজকে যারা যারা গেছে আমাদের নেতাজি ইউনিভার্সিটি স্টেডিয়ামে, তাদের মধ্যে 1% যদি এই অ্যামেন্ডমেন্ট বিলটা পড়তো, আমি ভালো লাগতো, 1%। আর ওয়াকআপ বানান লিখতে পারবে 90% যারা গেছে, কিছু জানে না। তো তারা বলছে যে জান দিয়ে দেবে, আর কি বলছে মসজিদ দিয়ে নেবে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, আর কবরস্থান দখল করে নেবে। অথচ অ্যামেন্ডমেন্ট বিলে পরিষ্কার বলা আছে 12 বছর এবং তার অধিক কেউ যদি কোনো ওয়াকআপ নির্ঝঞ্ঝাটে, মানে কোনো সম্পত্তি নির্ঝঞ্ঝাটে পেয়ে যায়, মানে কোনো কমপ্লেন না হয়। ধরুন কোনো ওয়াকআপ সম্পত্তি আপনি 12 বছর ধরে নিয়ে নিয়েছেন, কেউ কমপ্লেন করেনি, কেউ দরখাস্ত করেনি, ওয়াকআপ বোর্ড কোনো পদক্ষেপ নেয়নি, কোনো মামলা হয়নি, ওটা আপনার সম্পত্তি হয়েছে, এটা বলা আছে অ্যামেন্ডমেন্ট বিলে। তাহলে 12 বছর তো সামান্য দিন, তাহলে 400 বছর, 200 বছর, 300 বছরের মসজিদ আর ওই কবরস্থান যদি কোনো কাগজ নাও থাকে, ওয়াক বাই ইউজার যারা যারা ইউজ করছে, যে কথা কল্যাণ ব্যানার্জি বলতে চাইছিল, যে কারো বাড়িতে যদি 10 দিন ধরে, 20 দিন ধরে 50 জন নামাজ পড়ে, 10 জন নামাজ পড়ে, তার জায়গাটা ওয়াকআপ হয়ে যাবে।
ওয়াকফ ডিল কেমন? এখানে অ্যামেন্ডমেন্ট বিলে পরিষ্কার বলা আছে যে 12 বছরের ঊর্ধ্বে যদি কারো দখলে থাকে সেটা তার, তাহলে 12 বছরের ঊর্ধ্বে তো মসজিদ আর কবরস্থানগুলো তো মুসলমান, মৌলভী, মৌলানা আর এলাকাবাসী আর মোল্লাদের দখলে, মানে কোনো মসজিদ যাবে না। ওয়াকফ সম্পত্তির উপর ট্যাক্স দিতে হবে তো? না, আমি আপনাকে বলি, একটু ক্লিয়ার করুন। প্রথমে কে নেবে বলা হচ্ছে, ফলে গোটা দেশের একটা কবরস্থান, একটা মসজিদও হাত চালা হবে না, সেটা নিশ্চিত করা হয়েছে এই অ্যামেন্ডমেন্ট বিলে। উল্টো বলার উপরও, একেবারে উল্টো। এটা বলে আপনি ভিডিওগুলো দেখুন, কে কে জান দেবে, জান যে দেবে হাত তুলছে সে তো 2-4টে মেয়েরে জান দেবে নাকি? ফিদায়ে বাহিনী কি করে, প্রথমে তো নিজে জান দেওয়ার জন্য তৈরি থাকে, বেশ কিছু লোককে মেরে দিয়ে কাজটা করলো। আচ্ছা, আজকে উনি যে গেলেন, একদিকে তোহা সিদ্দিকী ছিলেন, কিছুদিন আগে তোহা সিদ্দিকীর ভিডিও দেখুন, তিনি বলেছেন এ তরুণের দল তোরা তৈরি হ যুদ্ধ করার জন্য হিন্দুদের বিরুদ্ধে। এই তোহা সিদ্দিকী বলেছেন। আপনি কেন বিএসএফ ওই করছিলেন? বিএসএফ থেকে 500 টাকা দিয়ে ওদেরকে পাথর মারতে বলেছে। কিন্তু মামলা হওয়া উচিত, বিএসএফ এর পক্ষ থেকে মামলা হওয়া উচিত। বিজেপিকে যদি বলে থাকে, অমিত শাহকে যদি বলে থাকে যে সে করাচ্ছে, আর মোদিজিকে খুব পছন্দ, একবার বলে ফেলেছে মোদি ইসলাম, তবে না 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 মোদি ইসলাম না, মোদিটা খুব ভালো। এই মোদি তুই ওই লোকটাকে সামলাতো, মানে ওই লোকটা আমরা শোনালাম স্বরাষ্ট্রমন্ত্রী লোকটা। আমি পরিষ্কার করে বলছি যে পয়েন্টে যান, তোহা সিদ্দিকী তো পাশেই বসেছিল, আর হঠাৎ করে কাসেম সিদ্দিকী আপন হয়ে গেছে। খুব ঠান্ডা মতো বুঝতে হবে যে কাসেম সিদ্দিকী কদিন আগে পর্যন্ত বলেছে, বলে কোনো পাল্টিতে কোনো মুসলমান সমাজে বলেছে আমি তো ত্রিপুরা চাই, সবাই ডাঁটসে আছে, এবার উচ্চারণ করতে পারবে না, ত্রিপুরা সবাই উচ্চারণ করতে পারবে না, ত্রিপুরা মানে ত্রিপুরা আর কি। আমি তো গুজরাটে যাই, ডাঁটসে আছে, আমি তো আসামে যাই, মুসলমান ডাঁটসে আছে, আমি তো উত্তরপ্রদেশে যাই, মুসলমান ডাঁটসে আছে, আর ভয় দেখানো যাবে না। দিদির আঁচলের তলায় ঢুকে গেছে দাড়ি টুপি। আমি ইমামদেরকে কি বলেছি না, আজকে ইমামদের বলেছে বিজেপি যদি উত্তেজনা সৃষ্টি করে তোমরা এগিয়ে যাও, তো বিজেপি যদি প্ররোচনা তৈরি করে তোমরা সেটা বাধা দাও। তা বিজেপি ইকুয়াল টু তো হিন্দু বলা যায় নাকি এই পশ্চিমবঙ্গে অন্তত? তো বিজেপি ইকুয়াল টু যদি হিন্দু হয়, তো হিন্দুরা যদি কোনো প্ররোচনা দেয়, ইমামরা এগিয়ে যাবে, তাহলে ইমাম ভার্সেস হিন্দু হয়ে গেল। তো হিন্দু মধ্যে দাঙ্গা হবে, তো রাজ্য সরকার এগিয়ে যাবে না, সরকারের পুলিশ এগিয়ে যাবে না, সরকারের দায় নেই, একেবারে এটা বলতে পারে। একদম এটা বলতে পারা মানে হচ্ছে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ইমাম মৌলানাদের উস্কানি দেওয়া। বেশ, আমি এই নিয়ে অবশ্যই যাব। একাধিক তত্ত্ব আছে, শুধুমাত্র বোকা বানানোর জন্য আজকে ডাকা হয়েছিল। একদম মুসলমান সমাজ একজন জ্ঞানীগুলি নেই, আমি আপনি বলছেন যে মুসলিম সমাজের শিক্ষিতরা আজকে কেউ ছিল না, যারা বানান লিখতে পারে না সেরকম মানুষ ছিল, এবং বিলের ব্যাপার তারা কিছুই বোঝেন না, একদম একদম একদম। কিন্তু এই যে কথা এখানে বলা হচ্ছে, আমি পাশাপাশি একটু উল্লেখ করে দিই, 11ই এপ্রিল ডন পত্রিকায় পাকিস্তানের একটি ইস্যু, যেটা আমরা আজকে খবর করেছি, যেখানে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র তিনি বলছেন যে এই ওয়াকফ সংশোধনী আইন 2025 তৈরি করে ভারতীয় মুসলিমদের মসজিদ এবং মাজার এগুলোকে দখল করবার চেষ্টা করা হচ্ছে, তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করবার চেষ্টা করা হচ্ছে। এই আইন ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের পরিপন্থী এবং লঙ্ঘনকারী। অবশ্যই ভারতের তরফ থেকে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে এই যে গন্ডগোল, এটাকে শুধু আমরা একটা লোকাল ইস্যু না ধরে তার মধ্যে একটা ইন্টারন্যাশনাল ইন্টারফেয়ারেন্স, এবং আমার তো মনেই সংশয় জাগছে, কারণ বাংলাদেশ ইস্যু নিয়ে একাধিক আমাদের সমস্ত প্যানেলিস্টরা প্রোগ্রাম করেছেন, বাংলাদেশকে উস্কে দেওয়া বা পাকিস্তানকে উস্কে দিয়ে ভারতের প্রগতি, অর্থনৈতিক উন্নতিকে কি বন্ধ করে দেওয়ার কোনো বিদেশি চক্রান্ত রয়েছে? কেন আমি এই কথা বললাম, কারণ এই প্যানেলেই ফাল্গুনী দিবা কেউ একজন বললেন যে বিদেশি টাকা এসছে কিনা দেখতে হবে, ফরেন থেকে, বিদেশ থেকে, মাসুম সাহেব মনে বলছিলেন যে বিদেশ থেকে টাকা এসছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এর মধ্যে শুধুমাত্র একটা লোকাল ইস্যু নয়, এটা কি আন্তর্জাতিক কোনো স্বার্থ এক্ষেত্রে মানে রয়েছে যে এর পিছনে রয়েছে? তাহলে তো এক্ষেত্রে রাজ্য কেন্দ্র তুতু ম্যায় করলে মহাবিপদ ভারতবর্ষে, মহাবিপদ। এবং এই যে কেউ যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাকে কন্ট্রোল, কারণ কি পরিষ্কার ছবি আজকে সৌরভদার কাছে ভয়ের ছবি হবে, ভাঙড়ে পুলিশের 5টা বাইক আগুন দিয়ে জ্বালিয়ে, প্রিজন ভ্যান উল্টে, পেট্রোল ট্যাঙ্ক লিক করে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা, সরাসরি পুলিশকে আক্রমণ, পুলিশকে শামসেরগঞ্জের রেলের কোয়ার্টারে লুকোতে হচ্ছে,
পুলিশকে ভাঙরে দৌড়ে পালিয়ে যেতে হচ্ছে, পুলিশের উপর অ্যাটাক হচ্ছে। কেন ইমাজিন, যাদের উপর আমরা আম জনতা ভরসা রাখি তারা আক্রমণের শিকার হচ্ছে। তার মানে এমন কেউ আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে যেটা প্রশাসনের হাতে নেই তাকে নিয়ন্ত্রণ করা। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, শান্তির বার্তা দিচ্ছেন, মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন, কিন্তু রুট লেভেল যে কথা বলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। কারণ এই লোয়ার কাস্ট একটা কমিউনিটি তারা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু সেখানে বিএসএফকে দোষ, বহিরাগতের দোষ, এর দোষ, আর দোষ, কার দোষ, সেটা তো খুঁজে বার করতে হবে। সামনে না আনলে তার প্রমাণ কি হবে? আমি যাবো ঝন্টুদার কাছে একটা বিরতির পর দ্রুত ফিরে এসে। এবং এই যে বিএসএফ কালকে পর্যন্ত কিন্তু কোর্টের নির্দেশ, আমি সবাইকে বলছি, আগামীকাল পর্যন্ত 5 দিনের সময়সীমা কালকে শেষ হয়ে যাচ্ছে। তারপর কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকবে না যদি অর্ডার আবার রিভিউ না হয়। অর্থাৎ আগামীকালকে রাত আবার ভয়াবহ রাত। এটাকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশকে, রাজ্য প্রশাসনকে। পারবে পুলিশ সম্পর্কে এবং বিএসএফ সম্পর্কে মানুষ কি বলছেন শোনাবো একটা বিরতির পর। যে বিএসএফকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে, প্যানেলে উপস্থিত থাকা সৌরভপ্রিয় দত্ত প্রশ্ন তুললেন, মোবাইলে অনেক ছবি আছে, অনেক কিছু আছে। হাওয়াই চটি পরে বিএসএফ এর ড্রেস পরে, পোশাক পরে, বিএসএফ কিনা উনি জানেন না, ঘরে ঢুকে ঘর লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করছে সাধারণ মানুষ শামসেরগঞ্জ ধুলিয়ানের। তারা কি বলছেন আসুন। আর ঝামেলা হচ্ছে বেলা 2টো থেকে, আর পুলিশরা তখন কিছুতেই আসেনি। সেই 4 ঘন্টা পরে বিএসএফ আসে, তখন আমরা বাঁচতে পারি। পুলিশ কোনো কাজ করতে না, আমাদের শেল্টার দিতে পারছে না। আমরা সকালটা থেকে এরকম অবস্থা আছি। আজকে যদি সকালবেলা বিএসএফ না নামতো তাহলে আমরা, পুলিশ আমাদেরকে বলছে তোমরাই যাও, ওরা পিছিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ কি করবে? পুলিশ রেখেছে, পুলিশকে কোনো পারমিশন দেয়নি, লাঠি চার্জ করতে দিচ্ছে না, পুলিশের হাতে বন্দুক তুলে দেওয়ার ক্ষমতা দেয়নি। পুলিশ কি করবে? ওকে যতক্ষণ না পারমিশন দিচ্ছে পুলিশ তো কিছু করতে পারবে না। আমরা থাকছি যে বাইরে বিএসএফ গুলো আছে, ততক্ষণ আমরা ভালো লাগছে। আর যদি কিভাবে থাকবো আমরা ভেবে পাচ্ছি না, রাত্রে তো ঘুম পাড়তে পারছি না ভালোভাবে। মানে এখন কি বিএসএফই আসতো আপনার কাছে? হ্যাঁ বিএসএফ থাকছে, হ্যাঁ বিএসএফ আছে এখন। আমাকে মেরে দেবে বিএসএফ যদি, এরা যদি পুলিশ যদি না থাকে বিএসএফ, তো আমাকে হামলা করে দেবে ঘরের ভিতরে যে মারছে। আমরা পুলিশ প্রশাসনের উপরে একটুও ভরসা করতে পারছি না, মোটি ভরসা নাই। আমরা মানে অ্যাকচুয়ালি আমরা রাষ্ট্রপতি শাসন চাই, এবং আমরা ধরেন সেন্ট্রাল ফোর্স ছাড়া আমাদের কোনো আর উপায় নাই। যেভাবে অত্যাচার হচ্ছে আর কি, মানে অযুক্তি অত্যাচার। আমরা চাইছি এখন সুরক্ষার জন্য আমাদের জানে আপনার কেন্দ্র বাহিনী যাতে আমাদের এখানে থাকে। এই লোকগুলোর রাজনৈতিক পরিচয়ের বিজেপি নয়, এটা আপনাকে আমি দেবাশিস চক্রবর্তী এখানে বসে অ্যাসিওর করলাম। এটুকু অ্যাসিওর আপনারা থাকুন, এরা সাধারণ মানুষ, কোনো পার্টি অফিস থেকে লোক নিয়ে আমরা বাইট করাইনি, এটাও মাথায় রাখবেন। এটা বুঝতে হবে, সবাইকে শুনতে হবে যে কী হয়েছে, অ্যাকচুয়াল ঘটনা কি হয়েছে। কারণ বহিরাগত, কখনো বিজেপি, কখনো চটি পরা বিএসএফ, কখনো বিএসএফ এর পোশাক পরা লোক, এদিকে তো আঙুল উঠছে। আমি ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, একটা ঘটনা ঘটেছে, উচিত হচ্ছে পজিটিভলি তার সঙ্গে প্রপার ট্রিটমেন্ট করা। সেই প্রপার ট্রিটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, আর যদি সেই ট্রিটমেন্ট না হয় তাহলে কি হচ্ছে আদতে? কারণ এরা, এই অনিয়ন্ত্রিত জনতা, এরা এই গত 1 মাসের মধ্যে একাধিক জায়গায় পুলিশকে খেদিয়ে তাড়িয়েছে, প্রাণ বাঁচাতে পুলিশকে আশ্রয় নিতে হচ্ছে। এটাকে যদি আমি মিসলিড করি, মিসডিল করি, তাহলে কি আতঙ্ক রয়েছে রাজ্যের জন্য? আপনার কি মনে হয়? না, প্রথমে বলি যে প্রশাসনকে এতগুলো অজুহাতের দ্বারস্থ হতে হচ্ছে কেন? তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তো একদম পরিষ্কার ফ্রম দ্য বিগিনিং ডে 2011 সালে ক্ষমতায় আসীন হওয়ার পরে আজ অবধি তিনি পুলিশ মন্ত্রী। রাজ্যের পুলিশ মন্ত্রীকে বিভিন্ন জায়গায় হাত রাখতে হচ্ছে অন্ধকারে। খেয়াল করে দেখবে, এই যে বিএসএফ হাওয়াই চপ্পল পরে এসেছে, সীমান্ত দিয়ে ওপার থেকে লোক এনেছে, এই বক্তব্যটা কিন্তু প্রশাসনের নয়, বক্তব্যটা তৃণমূল কংগ্রেসের। কারণ শামীমকে গতকাল এডিজি আইন শৃঙ্খলা শামীমকে প্রেস প্রশ্ন করাতে তিনি একগাল হেসে ব্যাপারটাকে ইগনোর করেছেন, এবং যে প্রশাসন বিএসএফকে অসহায়ভাবে রাত্রিবেলা কল করতে বিএসএফ নিজের দায়িত্ব নিয়ে, যেমনটি বিএসএফ স্বাধীনতার পর থেকে তারা করে যায়, তারা এসেছেন। এবং তোমাকে আমি বলছি, তুমি বুম নিয়ে প্রত্যেকটা জায়গায় যাও, প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছে বিএসএফ আসাতে ওখানে মানুষ একটু আশ্বস্ত হয়েছে। এবং 200 মিটার দূরে থানায় বারবার ফোন, বারবার হাতে পায়ে ধরার পরে পুলিশ আসেনি, এটা কিন্তু প্রমাণিত সত্য।
কারণ এই কথাটা তোমার আমার কোনো বিজেপির কোনো সিপিএম এর কংগ্রেসের নয়, ভরতপুরের বিধায়ক স্পষ্ট বলেছে, শুধু নয় ওখানকার সাংসদ তৃণমূলের 99.99% প্রশাসন, পুলিশ এবং পঞ্চায়েতের সমস্ত মেম্বার তৃণমূলের, তারা বলেছে পুলিশ ফেইল। তোমার আমার কথা নাই কিন্তু। এবার প্রশ্নটা হচ্ছে, ধরলাম তর্কের খাতিরে বিএসএফ এসছে, কারণ তৃণমূল তো জমি দেয়নি, 675 কিলোমিটার পুরো পোরাস বর্ডার ফাঁকা, নিয়ে এসছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষের কো-ফেডারাল স্ট্রাকচারে তো ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট, তাদের স্পেশাল আইটিস গোয়েন্দা স্পেশালিস্ট আছে, সেই গোয়েন্দা কি করছিল, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমাকে খেয়াল করবে, যদি বিএসএফ এর প্রতি এত অনাস্থা, টিল দ্য ডেট এখনো রাজ্য প্রশাসন কেন বিএসএফ এর উপরে আস্থা রেখে ওখানে রুট মার্চ করাচ্ছে? বিএসএফ কি উইথড্র হয়েছে? আমি বলছি তৃণমূল নেত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী যখন এটা বলেছেন, তার কাছে ইনপুট আছে। একদম আমি সৌরভদার কথা 100% ঠিক, উনি তো আর ভুলভাল বলতে পারেন না। তাই যদি হয়ে থাকে তাহলে কি দেখো বৈপরীত্য, রাজ্যের সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান বলছেন বিএসএফ পয়সা দিয়ে লোক ঢুকাচ্ছে, পাথর ছোড়াচ্ছে কাশ্মীর স্টাইলে, আবার তার প্রশাসন নিঃশব্দে এই বিএসএফ কে শুধু কল করেনি, বিরোধী দলনেতা হাইকোর্টে মামলা করার আগে 24 আওয়ার্স আগে বিএসএফ কল করেছে রাজ্য প্রশাসন। এখনো রাজ্য প্রশাসন 17 মানে কোম্পানি সিআরপিএফ এবং বিএসএফ কে রেখে দিয়েছে ওখানে, এবং সাধারণ মানুষের হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকের কাছে যাও, তারা বলছে বিএসএফ আছে বলে আমরা এখন। এবার ছোট্ট একটা ইনপুট দিয়ে দিই, যেটা হচ্ছে যে শুধুমাত্র উপদ্রুত এলাকা নয়, হাওড়া এবং সিউড়ি গতকাল জয়েন্ট ফোর্স অর্থাৎ সিআরপিএফ তারা কিন্তু রাজ্য পুলিশের সঙ্গে রুট মার্চ করে। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা, মমতা ব্যানার্জি কিছুদিন আগে অবধি বলছিলেন এ রাজ্যে ওয়াকআপ লাগু হবে না। আমি তখন বারবার বলছিলাম যে উনি দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের পলিটিশিয়ান, অভিজ্ঞ রাজনীতিবিদ, একদম গ্রাসরুট লেভেলে লড়াইটা করেন, সিজন পলিটিশিয়ান, তিনি কথাটা বলছেন, উনি এটাকে রিটার্ন করবেন। কারণ আর্টিকেল 256, আর্টিকেল 245 স্পষ্ট, ক্যাবিনেটের সিদ্ধান্ত কোনো আইন যদি চলে আসে সেটা কেউ এন্টারটেইন করতে পারে না, রাজ্যে চালু করতে। ঝন্টুদা, আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সংবিধানের, আমি আপনাকে একেবারে স্পেসিফিক জায়গাটা উল্লেখ করে দিচ্ছি, একটা মিনিট। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 18 এবং 35 ধারা অবমাননা করা হয়েছে এবং সেখানে রাম রহিমের অধিকার খর্ব করা হয়েছে। এই 18 এবং 35 অবমাননা করে ফেডারেল স্ট্রাকচার বা রাজ্যের যে ক্ষমতা সেটাকেও খর্ব করা হয়েছে, জমির উপরে রাজ্যের অধিকার। এখানে একটা ভুল ক্লজ অ্যাড হয়েছে, মাথায় রাখতে হবে। আর্টিকেল 14 কিন্তু এক্সিস্টিং, মমতা ব্যানার্জি জানে বা না জানে জানি না, উনি পরামর্শ দিবেন। কারণ ওয়াকআপ নিয়ে এখন কিন্তু উনি বলছেন না, আমি থাকতে ওয়াকআপ এই রাজ্যে চালু হতে দেবো না। আজকে বলেছেন দিল্লি যান, 1 বছর পরে ক্ষমতা পাল্টাবে, তখন ওয়াকআপ নিয়ে করবো। মানে উনি বুঝে গেছেন ওয়াকআপটা লাগু হচ্ছে। কিন্তু আমি বলছি আর্টিকেল 14-এ যখন একটা কোনো এক্সিস্টিং আইন বিভেদ তৈরি করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, তখন রাজ্যের কোনো রকম এখতিয়ার থাকে না প্রশ্ন করা, যেটা সিএ নিয়ে হয়েছিল, নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্র সরাসরি ব্যাট করতে পেরেছিল ওই আর্টিকেলে। এবং আজকে তো সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে আর্টিকেল 26 কি বলছেন, আর্টিকেল 26 বাধা হতে পারে কোন একটা ল পাস করতে। এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আজকে। আমি দ্রুত ফিরে আসবো, একটা জায়গা আপনাদেরকে বলে যাই বিরতিতে যাওয়ার আগে, যে আজকেও কিন্তু আরেকবার রাজ্য সরকারের দেওয়া প্রপোজাল রিফিউজ করলো পরিবার। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান এবং ঘরের অনুদান, আবাসের অনুদান স্ট্রেট রিফিউজ করেছে। কি বলেছিলেন মমতা ব্যানার্জি আর তার রিফিউজাল কি এসছে সেটাও আপনাদের শোনাবো বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আমাকে প্লিজ মার্জনা করবেন, কারণ কালকে যে পুলিশের আমি ভূয়সী প্রশংসা করেছিলাম 2 জন গ্রেপ্তারের পর, আজকে আরেকবার একটা নিন্দাসূচক অবস্থানের জায়গায় পুলিশ চলে আসলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএসএফ গুলি চালিয়েছে, আর পুলিশ এখনো পর্যন্ত তদন্ত শুরু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনপুট দিচ্ছে কে? পুলিশে নিশ্চয়ই দিয়েছে,
কিন্তু পুলিশ এখনো তদন্ত শুরু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তদন্ত শুরু করতে হবে, কারণ শীতলকুচিতেও ওরা এরকম করেছিল। এখানে পুলিশের নিন্দা করবো না তো কি করব বলুন? প্রশাসনিক প্রধান জানেন, তিনি বারবার করে বলছেন তদন্ত শুরু করুন, বার করুন যে কোন বিএসএফ গুলি চালিয়েছে। পুলিশ এখনো তদন্ত শুরু করেনি, হয়তো আমাদের এই অনুষ্ঠানের পরে করবে। কিন্তু এই যে প্রপোজাল যেটা দাস পরিবারকে দেওয়া হলো, রক্তাক্ত বাবা এবং ছেলে, 70 বছর ঊর্ধ্ব বৃদ্ধ এবং তার বছর 40 চন্দন দাস, তাকে খুন করা হলো। কোপানোর পরেও চন্দন অনেকক্ষণ মাটিতে বসেছিলেন। অনেকটা রক্তক্ষরণের ফলে চন্দনের মৃত্যু হলো, ঢলে পড়ল মৃত্যুর কোলে। চিকিৎসা পায়নি এরা, ইনস্ট্যান্ট কেউ ঢুকতে পারেনি এলাকায়, একটা অবরুদ্ধ জায়গা তৈরি হয়েছিল। এটা দুজন মিলে করেনি, ওই কালু আর দিলদার তারা পুরো পাড়াটাকে, জাফরাবাদকে ঘিরে রাখেনি। 500 থেকে 1000 মানুষ ছিল সেখানে, 500 থেকে 1000 মানুষ। পুলিশ এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে, তাও আমরা প্রশংসা করি সিটকে। কিন্তু ওই পরিবার, দাস পরিবারের যারা বেঁচে রয়েছেন এখন এই মুহূর্তে, যে সমস্ত পারিবারিক সদস্য, তাদের দুজনের বক্তব্য আমরা এই মুখ্যমন্ত্রীর প্রপোজালের পরে পেয়েছি, শুনব। আপনারা কি চান? ক্ষতিপূরণ চান না বিচার চান? বিচার, তার শাস্তি চাই। নাদাব, দিলদার, নাদাব, এদের নাম শুনেছিলেন? জানি না কোন পাড়া আছে না আছে, আমরা তো এই নামগুলো শুনেছিলেন কখনো? কারা এরা? এখন সব বলছে সেটা শুনতে পাচ্ছি না। আগে জানতেন না? আগে জানতেন। আপনারা কি ক্ষতিপূরণের জন্য 10 লাখ টাকা করে নেবেন? মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে তাতে কি আপনারা খুশি? তো আমরা টাকা নিয়ে কি করবো? টাকা দিলে খালি আর মানুষ চলে আসবে নাকি? টাকা দিলে কি মানুষ চলে আসবে? টাকা দিবে, টাকা খাবে দাবে থাকবে, টাকা উড়ে যাবে সব। আবার কিছুদিন পরে আসে ওগুলো আবার খুন করে চায়, আবার 10-20 লাখ টাকা দিয়ে সবকে ধামা চাপা দিয়ে রেখে দেবে। ওটা আমরা চুপচাপ মেনে নেবো নাকি? আমরা শাস্তি চাই। আমার বাবা দাদুকে যেই কাটো, যেভাবে কেটেছে, যারা ধরা পড়বে ওদের ওইভাবে শাস্তি চাই, সিবিআই তদন্ত চাই। না, আমরা টাকা নেবো না, সিবিআই তদন্ত চাই। জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, শামশেরগঞ্জ। শুভেন্দু কি বলছেন শুনবো। হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না, আমরা এনএইচআরসি এবং সিপিডাব্লিউটিকে দিয়ে কোটি টাকা আদায় করব। আজকে এই 4টে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে, টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি। আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে। একটা ছোট্ট বিরতি নেব। ঠিক এই জায়গায় এই যে পরিবার, মুখ্যমন্ত্রী চাইছেন আন্তরিকভাবে যে তাদের বাড়ি তৈরি হোক, তারা অর্থ পাক, খানিকটা স্বাবলম্বী হোক, কিন্তু পরিবারগুলো মানছে না। ঠিক একই রকম অভিযোগ আজ মনে পড়ছে একটু চোখ বুঝলে, ঠিক 8.5 মাস 8 মাস আগে এই আরজি করের মৃতার পরিবারও একই রকমভাবে রিফিউজ করেছিলেন সেই টাকা। মনে পড়ছে আজকে কথাটা। যাই হোক, আমি এই প্রসঙ্গে সবার কাছে যাব। ফিরে আসলাম, আমি সৌরভদার কাছে যাব। সৌরভদার যে বর্তমান পরিস্থিতি, এখনো পর্যন্ত এই ফোনে দেখা যাচ্ছে যে হাহাকার করছে পরিবারগুলো। আমার কথা হচ্ছে যে আপনি এখন প্রশ্ন তুলবে মানুষ, আঙুল তুলবে, তার জবাব কি? দেখুন, এখন ব্যাপার হচ্ছে পোশাক পরিবর্তন করে আপনি ওই ঠিক দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গেরুয়া পোশাক পরা, আপনিও আজকে একই রকম অনুকরণ করে গেরুয়া পোশাক পরে এসেছেন। ব্যাপার হচ্ছে গেরুয়া পোশাক তো আর কারো ব্যক্তিগত না, গেরুয়া পোশাক আমিও পছন্দ করি, যাক বাদ দাও, ওটা কথা না। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রের কর্তব্য, কোনো ঘটনা ঘটলে, এই ধরনের কোনো ঘটনা ঘটলে তাদেরকে এই ধরনের টাকা পয়সা দেওয়া হয়। আর যারা নেবে না সেটা তাদের বিষয়, তাদের ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি কোনো কথা বলতে পারি না। 2 বিএসএফ নিয়ে তুমি যেটা বলছিলে যে তাহলে বিএসএফের উপর ভরসা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো অ্যাকচুয়ালি সব বিএসএফকে বলছে না, কিছু কিছু জায়গায় বিএসএফ কী করছে, সাফ হয়ে কাটছে, ওঝা হয়ে ঝাড়ছে। সাপ হয়ে প্রথমে কেটে দিল, তারপর ওঝা হয়ে ঝাড়ার চেষ্টা করছে, মানে বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি। এই ধরনের বিএসএফের যারা আছে তাদের দিকে আমাদেরকে দেখতে হবে, আমাদের সরকারকে, যে কারা এই ধরনের। আপনি এই নিয়ে চিন্তা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করছেন, কিন্তু পুলিশ কেন ধরছে না? না, ওইটাই বলছি, তদন্ত তো চলতে থাকছে, আমি তো বারবার বললাম, এটা তো একদম শেষ হয়ে যায়। কেন এডিজি আইন শৃঙ্খলাকে প্রশ্ন করলে তিনি হেসে এড়িয়ে যাচ্ছেন? একটা কথা বলবো যে মুর্শিদাবাদ বিষয়টা নিয়ে এখন অনেক শান্ত পরিস্থিতি, আর এটাকে অশান্ত করা কোনো মিডিয়ার মাধ্যমে দরকার নেই। অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া হয়েছে, গ্রেপ্তার হয়েছে। আমাদের কুণাল ঘোষকে খুনের হুমকি দেওয়া হয়েছে, যেটা গুলি করে দেওয়া হবে কুণাল ঘোষকে। তো এই ধরনের খুনের হুমকি বিজেপির পক্ষ থেকে যে আজকে দেওয়ানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষকে, আমরা তাতেও চিন্তিত নই। কিন্তু আমরা একটা কথা বলবো, যদি আমাদের রক্তে বাংলায় শান্তি ফিরে আসে,
তাহলে সেই রক্ত আমরা দিতে প্রস্তুত, কিন্তু আমরা এই বাংলাকে কোনো রকম সাম্প্রদায়িক শক্তির হাতে আমরা তুলে দেব না। উস্কানিমূলক বক্তব্য বন্ধ, ফেক নিউজ বন্ধ। বেশ, ফাল্গুনি। ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, ব্যর্থ পুলিশ মন্ত্রী। দেখুন, একটা বিষয় হচ্ছে যে আজকে বিএসএফ ছিল বলে ওখানকার মানুষ অন্তত শান্তিতে এই কদিন ঘুমোতে পেরেছে, এবং ডিএম ডেকেছে বিএসএফকে। আর যদি উনার মোবাইলে ঘুরে বেড়ায় তাহলে পুলিশ ধরেনি কেন, এবং পুলিশ কেন ওই বিভিন্ন মলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশকে লুকাতে হয়েছে। দ্বিতীয়ত দেখুন, আজকে এনআইএ 80,000 ডিটোনেট এবং 27,000 অ্যালুমিনিয়াম নাইট্রেট বীরভূমে উদ্ধার করেছিল, খাগড়াগড় থেকে উদ্ধার করেছিল, বিভিন্ন জায়গা থেকে এই এনআইএ তদন্ত করে পেয়েছিল বলে বহু জায়গায় এরকম বিস্ফোরণ হয়নি। আজকেও আমি বলছি যে এই রকম ধরনের ঘটনা ঘটেনি, বিএসএফ এসেছিল বলে কিছুটা মানুষ শান্ত হয়েছে। আর একটা জিনিস, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলছে যে 35%কে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। সেটা তো ঠিক আছে। ফিরাদ হাকিম বলছে মিনি পাকিস্তান। আমি বলছি 1 মিনিট, উনি বলছেন দাওয়াতে ইসলাম। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে একরকম কথা। এই কারণের জন্য কি কোনো একটা অংশ নিয়ন্ত্রণের বাইরে? একেবারে কাজে এক লাইনে নেব, এক লাইনে বলি। যখন দাঙ্গাটা শুরু হয়েছিল বা ঝামেলাটা শুরু হয়েছিল, তখন ফোন করছিল ওই যারা অত্যাচারিত হয়েছে, তাদের একটা ইন্টারভিউ দেখছিলাম, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে 4 ঘন্টা ধরে লাগাতার ফোন করে যাচ্ছি, সে দুপুর থেকে একদম। অবশেষে সেই পুলিশ ফোন ধরেছে, ধরে বলছে আমাদের নিরাপত্তা কে দেবে, আমরা যে যাবো। বেশ, আমি আজকে শোনাতে পারলাম না, কিন্তু কালকে খুব সম্ভবত 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শঙ্কর সরকারের বক্তব্য আমাদের কাছে ছিল। আমি চেষ্টা করব আগামী দিনে শুনিয়ে দেওয়ার। তিনি কি বলেছেন? তিনি বলছেন, এটা তার কোট আনকোট, তিনি এসপি এসেছিলেন, এসপির সঙ্গে কথা বলেছেন যে এরকম হলো, এই হলো। এসপি বলছেন এরকম একটু হবে কারণ আমাদের হাতে ফোর্স নেই, এই ইনঅ্যাডিকুয়েট ফোর্সের জন্যেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে, নাকি পুলিশকে পাত্তা দিচ্ছেন না কেউ। এই জায়গাটা আমরা প্রশ্ন তুলব আগামী দিনে, কারণ পুলিশের উপর যদি ভরসা কমে যায় সাধারণ মানুষের, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। একদম। আজকে এখানেই শেষ করবো হল্লাবল। অবশ্যই পরবর্তী অনুষ্ঠান আপনাদের জন্য থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য, সঙ্গে ধন্যবাদ জানাবো আপনাদের সঙ্গে থাকবার জন্য। তবে কখনোই গন্ডগোল, অশান্তি নয়, শান্তির বার্তা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। অবশ্যই প্রশাসন যেটা বলছেন শান্তির বার্তা, সেই অনুযায়ী মানুষকে চলতে হবে এবং এলাকায় স্বাভাবিক পূর্বের পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আজকে এখানেই শেষ করবো হল্লাবল। পরবর্তী অনুষ্ঠানের জন্য সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ।